পৃষ্ঠা 15 দ্বিতীয় অধ্যায় আহার্য পরিকল্পনার নীতি। প্রশ্ন 1, সুস্বাস্থ্যের জন্য আহারের প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখো। উত্তর, সুস্বাস্থ্যের জন্য আহারের প্রয়োজনীয়তা অপরিসীম ও অপার। আহার ছাড়া মানুষ বাঁচতে পারে না, কিন্তু পরিকল্পনা মতো সুষম আহার গ্রহণ না করলে তার পুষ্টি ত্রুটিপূর্ণ থেকে যায়। কারণ আমাদের দৈনিক আহারে 6টি খাদ্য উপাদানেরই প্রয়োজন আছে। কোনটি কার ক্ষেত্রে কতটা প্রয়োজন, কখন বা কোনো কোনো ক্ষেত্রে কোনটি কতটা কমাতে বা বাড়াতে হবে, তার জন্যই বিশেষজ্ঞের দ্বারা আহার্য পরিকল্পনা প্রয়োজন। প্রশ্ন 2, কেন আহার্য পরিকল্পনার দরকার? উত্তর, আহার্য পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবার ক্ষেত্রে একই রকম আহার প্রযোজ্য নয়। এটি বয়স, লিঙ্গ, শরীরের বিশেষ বিশেষ অবস্থা, ভৌগোলিক অবস্থান, রোগ, সামাজিক অবস্থা, ধর্ম, ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। শুধুমাত্র পরিপোষকগুলি সঠিক মাত্রায় দিলে হবে না, তাকে সুস্বাদু করে বা একই খাদ্য যেমন ডিম বা দুধ নানা রকমভাবে বানিয়ে সেগুলি ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করতে হবে, যাতে খাবারে অরুচি না আসে। আবার একটি খাদ্যের সঙ্গে আর এক ধরনের খাদ্য খাওয়া উপকারী না অপকারী, সেগুলি শরীরের বৃদ্ধিতে বা রক্ষায় কতটা সাহায্য করবে তা জানা দরকার। একজন পথ্যবিদ পুষ্টিবিজ্ঞানকে এবং রন্ধনশৈলী কলাকে একসঙ্গে সংযোগ করে সুস্বাদু ও পুষ্টিকর আহার্য পরিকল্পনা করেন। ফলে মস্তিষ্কের ফিডিং সেন্টার এবং পরিপাকের উৎসেচকগুলি সক্রিয় হয়ে ওঠে। হরমোন ক্ষরণ ও উৎসেচক ক্ষরণ ভালো হয়। রোগী সঠিক পরিমাণ খাদ্য গ্রহণের ফলে বাড়বৃদ্ধি ও ক্ষয়পূরণ ভালোভাবে হয়, তারা বেড়ে ওঠে, রোগীরা সুস্থ হয়। প্রাপ্তবয়স্করাও সঠিক পরিমাণ খাদ্য এই পরিকল্পনা মতো গ্রহণের ফলে অপ্রয়োজনীয় শক্তি পায় ও সুস্থ সবল থাকে। যে কোনো বয়সের লোকের পরিতৃপ্তির সঙ্গে পুষ্টি গ্রহণের নীতির বাস্তব প্রয়োগ হল আহার্য পরিকল্পনা। প্রশ্ন 3, আহার্য পরিকল্পনার ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে? উত্তর, আহার্য পরিকল্পনার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলির ওপর লক্ষ্য রাখতে হবে। পৃষ্ঠা 16, যথা 1, পরিবারের লোকসংখ্যা, 2, বয়স, 3, লিঙ্গ, 4, সদস্যদের প্রত্যেকের পেশা, 5, প্রত্যেকের কাজ, 6, প্রত্যেকের আয়, 7, ব্যক্তিগত পছন্দ, 8, বাড়িতে কেউ রোগগ্রস্ত আছে কিনা, কী ধরনের অসুখ, 9, প্রত্যেকের চাহিদা অনুযায়ী খাদ্যের পরিমাণ নির্বাচন, 10, সমস্ত ধরনের পরিপোষকের সামঞ্জস্যপূর্ণ পরিমাণ নিবারণ ব্র্যাকেটে ICMR অনুসারে ব্র্যাকেট ক্লোজ। পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য খাদ্য সামগ্রীর নাম, কত ওজনের খাদ্য তাকে দেওয়া হচ্ছে, তার মোট শক্তিমূল্য কত তা নির্ধারণ করতে হবে। প্রশ্ন 4, আহার্য পরিকল্পনার উদ্দেশ্য লেখো। উত্তর, আহার্য পরিকল্পনার বিবিধ উদ্দেশ্য আছে। সেগুলি হল: এ, খাদ্যাভ্যাস। পরিবারের খাদ্যাভ্যাস অনুযায়ী আহার্য পরিকল্পনা করতে হবে, কারণ প্রত্যেকের জন্য আলাদা রান্না করা সম্ভব নয়। বি, বয়স অনুযায়ী খাদ্যের ও পরিপোষকের পরিমাণ কম বেশি করতে হবে। সি, ব্যক্তিগত পছন্দকে কিছুটা হলেও গুরুত্ব দিতে হবে পুষ্টির সঙ্গে আপোষ করে। ডি, কাজ। কে কী ধরনের কাজ করেন, তার কতটা শক্তির প্রয়োজন, কী ধরনের পরিপোষক হলে তার শারীরিক কাজে সুবিধা হবে তা দেখতে হবে। বাড়ন্ত ছেলেমেয়েরা খেলাধুলা করলে ব্র্যাকেটে অ্যাথলেটিক্স, সাঁতার, টেনিস ব্র্যাকেট ক্লোজ বা নাচ অভ্যাস করলে তাদের বেশি শক্তির খাদ্য নির্বাচন করতে হবে। ই, অর্থনৈতিক অবস্থা। আহার্য পরিকল্পনায় অর্থনৈতিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নিম্ন আয়ের লোকেদের ক্ষেত্রে সস্তার মধ্যে যাতে উপযুক্ত পরিমাণে পুষ্টিযুক্ত খাদ্য উপাদান মেলে তা লক্ষ্য রাখতে হবে। প্রোটিনের ক্ষেত্রে মাছ, মাংসের বদলে অপেক্ষাকৃত সস্তা ছোলা, সয়াবিনের ব্যবস্থা করতে হবে।
ফলের ক্ষেত্রে আপেলের বদলে পেয়ারা বা আঞ্চলিক কোনো ফলের ব্যবস্থা করতে হবে। এফ, সামাজিক অবস্থান। হিন্দু ঘরের বিধবারা মাছ মাংস ইত্যাদি আমিষ, কেউ কেউ পেঁয়াজ রসুন মুসুর ডাল পুঁই শাক খায় না। মুসলমানেরা রোজার সময় সারাদিন খায় না, তাই তাদের ক্ষেত্রে একবেলার খাবারের মধ্যেই 24 ঘন্টার জন্য যে শক্তি দরকার তা মাথায় রেখে খাদ্য তালিকা তৈরি করতে হবে। সেক্ষেত্রে খেজুর, পায়েস, তেলে রান্না করা বিশেষ ধরনের খাদ্য ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। জি, ধর্ম। ধর্মীয় নীতি মেনে উৎসবের দিন বা বার ব্রতের ক্ষেত্রে খাদ্যের কিছু বিধিনিষেধ থাকে, সেগুলি মেনেই খাদ্য তালিকা তৈরি করতে হবে। এইচ, অসুস্থতা। রোগীর ক্ষেত্রে তার পথ্য সুস্থ মানুষের থেকে আলাদা হবে, সেইভাবেই রান্না করতে হবে যাতে সহজে হজম হয় ও রোগী সুস্থ হয়ে উঠতে পারে। পৃষ্ঠা 17। আই, রন্ধন প্রণালী। আহার্য পরিকল্পনার ক্ষেত্রে রন্ধন প্রণালীও খুবই গুরুত্বপূর্ণ। রান্না যদি ভালো না হয় তাহলে খাওয়ার ইচ্ছা চলে যায়। উৎসেচকগুলিও সেইভাবে ক্ষরণ হয় না, ফলে পরিপাক ব্যাহত হয়। যে, স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা। ঢাকা দিয়ে রান্না করা, খাবার পরে ঢেকে রাখা, টাটকা রান্না করেই খেয়ে নেওয়া, সবজি বড় করে কাটা, কাটা সবজি ফেলে না রাখা, ভাতের মাড়, ছানার জল, ডাল ও সবজি সেদ্ধ জল না ফেলে অন্য রান্নায় ব্যবহার, এগুলি স্বাস্থ্যসম্মত। কে, পরিষ্কার পরিচ্ছন্নতা। রান্নার বাসন, খাওয়ার জায়গা, রান্নাঘর ও রাঁধুনির পরিষ্কার পরিচ্ছন্নতা যেন বজায় থাকে। এল, আহার্য প্রস্তুতির ক্ষেত্রে সময়, শ্রম, অর্থ সাশ্রয়। একসঙ্গে অপচনশীল খাদ্য অনেকটা কেনা, তাতে অর্থ সাশ্রয় হয়। কী কী আহার্যের কী কী জিনিস প্রয়োজন তা পূর্ব পরিকল্পনা মাফিক ক্রয় করা। সমস্ত সামগ্রী জড়ো করে তারপর উনুন, স্টোভ বা গ্যাস জ্বালানো। রান্না কড়াই থেকে কোনো পাত্রে ঢালবার সময় বা তা ধুয়ে নতুন রান্না বসাবার সময় ব্যবধানে গ্যাস বন্ধ করা। প্রেসার কুকার ব্যবহারের ফলে রান্না তাড়াতাড়ি হয়, ডাল, চাল, সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। রান্না ফুটতে শুরু করলে গ্যাস কমিয়ে দেওয়া উচিত। ধিমে আঁচে জ্বালানি সাশ্রয় হয়, পুষ্টিমূল্য বৃদ্ধি পায়। এম, সুষম খাদ্য। এমনভাবে আহার্য পরিকল্পনা নীতি নেওয়া উচিত যাতে সব ধরনের পরিপোষক সঠিক পরিমাণে খাদ্যে থাকে, যেমন গমে ও চালে থ্রিওনিন ও লাইসিনের অভাব, ডালে মিথিওনিনের অভাব। সেই জন্য রুটি বা ভাতের সঙ্গে ডাল বা সয়াবিন খেলে এই খাদ্যগুলি পরস্পরের ঘাটতি মিটিয়ে প্রোটিনের অভাব দূর করবে। কলা বা অঙ্কুর বের হওয়া ছোলায় বায়োটিন থাকে, যা ডিমের অ্যাভিডিন নামক অ্যান্টিভিটামিনকে নষ্ট করে তার পূরণ ঘটায়। এন, এই নীতির উদ্দেশ্য হল খাদ্য এমনভাবে তৈরি করা যাতে পরিমাণ সঠিক হয়। খাবার অতিরিক্ত হলে বাসি খাবার পড়ে থাকে, ফ্রিজে না রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে। যদি কোনো দিন তা অতিরিক্ত থেকে যায়, তাকে সামান্য তেল মশলা বা দুধ চিনি দ্বারা বিভিন্ন পদ্ধতিতে পুনরায় রান্না করে আকর্ষণীয় করতে হবে যাতে তার স্বাদ ব্যবহার করা যায়। ও, খাদ্যে জল ও তন্তুজাতীয় খাদ্যের উপস্থিতি খুব প্রয়োজন, কারণ এগুলি কোষ্ঠকাঠিন্য দূর করে। জল অন্য নানা কাজে লাগে। পি, কতক্ষণ অন্তর কী ধরনের ও কতটা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাও এই পরিকল্পনার অন্তর্গত। বাচ্চাদের ক্ষেত্রে অল্প অল্প করে 8 থেকে 10 বার, 2 থেকে 3 বছরের শিশুদের ক্ষেত্রে 6 বার, রোগীর রোগ বুঝে তরল বা নরম খাদ্য 5 থেকে 6 বার, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ন্যূনতম 4 বার খাদ্য দিতে হবে। তার মধ্যে দুপুরে ও রাত্রে ভারী খাবার, প্রাতরাশ মোটামুটি ধরনের, বিকেলে হালকা ও অনেক সময় শোবার আগে হালকা উষ্ণ পানীয় খাওয়া ভালো। পৃষ্ঠা 18। লাঞ্চ ও ডিনার 1/3 ভাগ সমস্ত দিনের খাদ্যের মধ্যে, ব্রেকফাস্ট 1/4 ভাগ ব্র্যাকেটে। এটি এড়িয়ে বা শুধু চা বা বিস্কুট খাওয়া মোটেই ভালো নয় ব্র্যাকেট ক্লোজ। বিকেলের স্ন্যাক্স
1/12 হওয়া উচিত। এই সমস্ত পরিকল্পনা মেনে চললে লোক সুস্থ ও সবলভাবে জীবনযাপন করবে। প্রশ্ন 5, পথ্যরীতি কাকে বলে? উত্তর, যে বিশেষ রীতিতে উপযুক্ত চাহিদার ভিত্তিতে বিভিন্ন ধরনের খাদ্যের সমন্বয়ে খাদ্য পরিবেশনের ব্যবস্থা করা হয় তাকে পথ্যরীতি বলে। প্রশ্ন 6, একটি নিম্ন আয়ের পরিবারের আহার্য পরিকল্পনার জন্য কোন কোন বিষয় বিবেচ্য? উত্তর, একটি নিম্ন আয়ের পরিবারের আহার্য পরিকল্পনার জন্য এমন খাদ্যর সুপারিশ করা দরকার যাতে কম দামে সহজলভ্য পুষ্টিকর খাদ্য সেই পরিবারের প্রত্যেক সদস্য গ্রহণ করতে পারে। এ, খাদ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। বি, অর্থনৈতিক অবস্থা, দৈনিক বা মাসিক বাজেট যা খাদ্যের জন্য বরাদ্দ তা জানতে হবে। উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্যের দামের ব্র্যাকেটে ডিম বাদ দিয়ে থেকে কম দাম, সেই মতো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য দিতে হবে। সি, নিরামিষ আহারীদের জন্য দুধ ও তার থেকে উৎপন্ন খাবার খেতে হবে। দক্ষিণ ভারত, উত্তর ভারতে কিছু উচ্চবর্ণ সম্প্রদায়ের ব্যক্তি নিরামিষ আহার করে। দক্ষিণ ভারতে অনেকে ডিম ও দুধ খেলেও ব্র্যাকেটে ওভো ল্যাক্টো ভেজিটেরিয়ান ব্র্যাকেট ক্লোজ অন্য আমিষ আহার করে না। ডি, ধর্মীয় কারণ, অনেক হিন্দু বিধবা মহিলারা আমিষ ছাড়াও পেঁয়াজ, রসুন, পুঁইশাক, মুসুর ডাল, আবার জৈন ও বৌদ্ধদের খাবারেও বিধিনিষেধ রাখেন। ধর্মীয় উৎসবে অনেকেই টক, পেঁয়াজ, রসুন খান না, সেইগুলি বিচার বিবেচনা করে খাদ্য তালিকা বানাতে হবে। এফ, কুসংস্কারের ভিত্তিতে অনেকে দিন বার দেখে এটা ওটা খান না। নিম্নবিত্ত পরিবারে যেখানে শিক্ষার হার কম সেখানে কুসংস্কার বেশি। সামাজিক বা পারিবারিক প্রথা মেনে চলতে গিয়ে তারা পুষ্টি থেকে বঞ্চিত হন। লাউয়ের দাম অপেক্ষাকৃত কম। জ্যৈষ্ঠ মাসে ছেলের মা লাউ খায় না, অমুক দিনে নিম পাতা খেলে পাপ হয় ইত্যাদির ফলে কম পয়সায় পাওয়া পুষ্টিকর বস্তু থেকে তারা বঞ্চিত হন। তাই এই ভুলগুলি সংশোধন করে সঠিক খাদ্য পরিকল্পনা করতে হবে। জি, খাদ্যের সময়সূচি, 3 থেকে 4 ঘন্টা পর পর কিছু খাদ্য গ্রহণ করতে হবে। অনেকে সকালবেলায় প্রাতরাশ এড়িয়ে যান, ফলে তাদের ক্ষতি হয়। প্রথমে বদহজম, অম্বল, পেট বুক জ্বালা ব্র্যাকেটে গ্যাস্ট্রাইটিস দিয়ে শুরু করে গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক ক্যান্সারও হতে পারে। পৃষ্ঠা 19। বাড়ির গৃহবধূরা প্রায়ই সকালে সময় পায় না এই অজুহাতে প্রাতরাশে একেবারে এড়িয়ে গিয়ে কেবলমাত্র চা বিস্কুট খেয়ে বা বেলা 11টার পর ব্র্যাকেটে পেটে সেই রাত্রে খাওয়ার পর কোনো খাদ্য যায়নি ব্র্যাকেট ক্লোজ প্রাতরাশ সারতে বসেন। অনেকের দুপুরের ও রাত্রের ব্র্যাকেটে লাঞ্চ ও ডিনার খাওয়ার সঠিক সময় ঠিক থাকে না। এর ফলে পাকস্থলীর ও অন্ত্রের উৎসেচকগুলি ঠিকমতো সময়ে বার হয় না এবং হজমে সমস্যা হয়। নিম্নবিত্তদের আরেকটি অভ্যাস খালি পেটে চা ব্র্যাকেটে শুধু কোনো খাদ্য ছাড়া বা বারে বারে চা খাওয়া। এটি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। চা সময়সূচি মেনে খেতে হবে। এইচ, খাদ্য সমীক্ষা ও পুষ্টিমান, উপযুক্ত পরিমাণে ও নির্দিষ্ট অনুপাতে যাতে খাদ্যের প্রত্যেকটি উপাদান প্রত্যেক লোক পায় তা লক্ষ্য রাখতে হবে, তাহলে পরিবারের পুষ্টিতে মান বজায় থাকবে। বর্তমান আহার্যে প্রয়োজনীয় পরিবর্তনের উদ্দেশ্যে খাদ্যের সমীক্ষা করে পুষ্টির মান নির্ণয় করে আহার্য তালিকা প্রস্তুত করতে হবে। আই, খাদ্যাভ্যাস, ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দ, সংস্কৃতি, উৎসব ইত্যাদি মাথায় রেখে খাদ্য তালিকা করতে হবে। হিন্দুরা যেমন ষষ্ঠী তিথি থাকলে ভাত বা ওই জাতীয় চিড়ে মুড়ি কিছু খান না। রোজার সময় মুসলমানেরা দিনের বেলায় খায় না, সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের আগে খায়।
তাদের খাদ্য তালিকা সেইভাবেই করতে হবে। ব্যক্তিগত পছন্দের ওপর কিন্তু খাবার পরিমাণ পরিপাক অনেকাংশে নির্ভর করে। যে ঋতু পরিবর্তন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাবার তালিকা সকলের বদলে যায়। গ্রীষ্মকালে সকাল ও দুপুরবেলা খুব হালকা ঝোল ভাত, পাতলা মাছের ঝোল, সকালে ফল, দুপুরে টক দই খেতে হবে। মশলাদার খাবার, মাংস, ডিম, তেল, ঘি একদমই চলবে না। কিন্তু শীতকালে এগুলি চলতে পারে। আবার শীতকালে ঠান্ডা খাবার বা পানীয় খেলে ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি হতে পারে। বর্ষাকালে শাক বা মাটিতে যেসব সবজি হয় তা সতর্কভাবে খেতে হবে। যে মরশুমের যা ফল ব্র্যাকেটে তখন অপেক্ষাকৃত সস্তা হয় ব্র্যাকেট ক্লোজ, যেমন শীতকালে কমলা লেবু, গরমকালে পেয়ারা ইত্যাদি খেতে হবে। কে খাবারের সহজলভ্যতা, স্থানীয় যেসব সবজি বা ফল পাওয়া যায়, মাছ, মাংস, দুধ যদি স্থানীয় জায়গায় পাওয়া যায় তা টাটকা, সহজলভ্য হয় এবং দামেও সস্তা হয়। এল সহনশীলতা, কোনো লোকের কোনো খাবারে অ্যালার্জি থাকে বা সহ্য হয় না, বমি হয়ে যায়। তাই আগে পারিবারিক ইতিহাস জেনে খাদ্য তালিকা ঠিক করতে হবে। অনেকের বেগুনে, চিংড়ি মাছে, কাঁকড়ায়, ডিমে, পুঁইশাকে অ্যালার্জি থাকে। বয়স, লিঙ্গ, কাজ, অসুস্থতা, বয়স অনুযায়ী ক্যালোরির চাহিদা বাড়ে কমে। পৃষ্ঠা 20। বাড়ন্ত বাচ্চাদের প্রোটিন, ভিটামিন বেশি লাগে। আবার মেয়েদের 15 থেকে 45 বছরের লোহার চাহিদা বেশি। 40 বছরের পর ক্যালসিয়ামের দৈনিক চাহিদা বাড়ে। কে কী ধরনের কাজ করে তার ওপর তার মোট ক্যালোরি ও কী ধরনের পরিপোষক কত লাগবে তা নির্ভর করে। কোনো ব্যক্তি পরিবারে অসুস্থ হলে সেই ধরনের রোগের ক্ষেত্রে যা আহার্য প্রয়োজন তা কেবল তার জন্য তালিকাভুক্ত করতে হবে। রন্ধন প্রণালী ও রাঁধুনির দক্ষতা, যা কিছু উপাদান আছে তা দিয়ে সুস্বাদু খাদ্য বানাতে হবে। রন্ধন প্রণালী যাতে স্বাস্থ্যসম্মত হয় তা দেখতে হবে। খাবার তৈরি করেই যত শীঘ্র সম্ভব তা খেয়ে ফেলতে হবে। বেশি খাবার করে তা বারে বারে ফোটানো চলবে না। রান্নার পর তেল বেশি থাকলে তা দিয়ে আবার রান্না করলে সেটা স্বাস্থ্যের পক্ষে হানিকর। তাই পরিমাণ মতো তেল নিতে হবে। ভাতের ফ্যান, ডাল, তরকারি, ছানার জল না ফেলে তা অন্য রান্নাতে লাগাতে হবে। সব খাবার ঢেকে রাখতে হবে। সবজি কাটার আগে ধুয়ে নিতে হবে। কম জলে সবজি, ভাত রান্না করলে জল ফেলতে হয় না, তাতে পুষ্টিমূল্য থাকে। প্রশ্ন 7। খাদ্য পরিকল্পনার স্তরগুলি কি কি? বিস্তারিত লেখো। উত্তর, খাদ্য পরিকল্পনার 3টি স্তর আছে। 1. প্রথম স্তর, ICMR নির্দেশিত মান অনুযায়ী প্রত্যেক ব্যক্তির দৈনিক চাহিদা নির্ধারণ করতে হবে। এর জন্য তার বয়স, উচ্চতা, কাজের ধরন, BMR জানতে হবে। বায়োলজিক্যাল প্যারামিটার যেমন রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের হার, নাড়ির গতি, রক্তের সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা, মলমূত্র, থুতু ইত্যাদি ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে নেওয়া দরকার। শিশুর ক্ষেত্রে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, বাহুর মাপ, বুকের ছাতির মাপ, মাথার মাপ, ত্বকের ভাঁজ ইত্যাদি মাপা দরকার। একে অ্যানথ্রোমেট্রিক মূল্যায়ন বলে। 2. দ্বিতীয় স্তর, খাদ্যের 5টি বিভাগের প্রত্যেকটি থেকেই খাদ্য নির্বাচন করতে হবে এবং বিনিময় তালিকা মিলিয়ে খাদ্য পরিকল্পনা করতে হবে। এতে এক এক দিন এক এক ধরনের খাবারের বৈচিত্র্য আসবে, খেতেও ভালো লাগবে, হজমও তাড়াতাড়ি হবে। খাদ্যের বিভাগ হলো: এ. দানাশস্য এবং এর দ্বারা প্রস্তুত ভাত, মুড়ি, চিড়ে, রুটি, ময়দা, সুজি, নুডলস। বি. শাকসবজি ও ফল,
নোটে পালং, লাল শাক, গাজর, টমেটো, পটল, ঢেঁড়স, আলু, ফুলকপি, পটল। ফলের মধ্যে আম, আনারস, পেয়ারা, কলা, খেজুর, পেঁপে, বাতাবি ও কমলালেবু, আঙুর, লিচু, কাঁঠাল। সি, ডাল ও শুটি জাতীয়, মুসুর, মুগ, ছোলা, অড়হর ডাল, রাজমা, সয়াবিন, বিন, কড়াইশুঁটি। ডি, দুধ বা দুগ্ধ জাতীয় ও মাংস জাতীয় খাদ্য, দুধ, ছানা, পনির, ক্ষীর, দই, চিজ, ঘোল ইত্যাদি। দুগ্ধ জাতীয় খাদ্য। পৃষ্ঠা 21। মাংস জাতীয় প্রাণী ছাগল, ভেড়া, গরু, শুয়োর, পাখির মাংস, হাঁস, মুরগি, টার্কি হাঁস বা মুরগির ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া ইত্যাদি। ই, তেল বা চর্বি জাতীয়, মাছের তেল, প্রাণীর চর্বি, ঘি, মাখন, উদ্ভিদের তেল, নারকেল, বাদাম, মিষ্টি জাতীয় বা শর্করা জাতীয়, চিনি, গুড়, মধু, বিবিধ মিষ্টি ইত্যাদি। এর মধ্যে 1 নম্বর শস্যদানা ও তার থেকে তৈরি খাদ্য সব থেকে বেশি পরিমাণে, তারপর 2, 3, 4, 5 নম্বরে যে খাদ্যগুলি আছে তার পরিমাণ ক্রমশ কমতে থাকে। একে ফুড পিরামিড বলা হয়, যার নিচে চওড়া অংশটি থাকবে শস্যদানাজাত খাদ্য ও একদম ওপরে থাকবে তেল ও শর্করা, যা দৈনিক 30 থেকে 40 গ্রামের মতো লাগে মাঝারি কাজের প্রাপ্তবয়স্ক লোকেদের ক্ষেত্রে। 3. তৃতীয় স্তর। প্রত্যেক ভাগ থেকে কোনো না কোনো খাদ্য দৈনন্দিন তালিকায় রাখতে হবে। এ, শস্যদানা থেকে তৈরি খাদ্য বিনিময়, ভাত হাফ কাপ সমান 1টি হাতরুটি সমান 1 কাপ কর্নফ্লেক্স। বি, ফলের খাদ্য বিনিময়, মাঝারি আপেল সমান 15টি আঙুর ইকুয়াল টু 3 থেকে 4টে বড় কলা। এখানে ফুড পিরামিডের একটি ছবি রয়েছে। পিরামিডের একেবারে নিচের স্তরে যে ছবিগুলি রয়েছে সেগুলি হলো ব্রেড, সিরিয়াল, রাইস অ্যান্ড পাস্তা, গ্রুপ 6 to 11 সার্ভিংস। এর দ্বিতীয় স্তরে রয়েছে, একদিকে রয়েছে ফ্রুট গ্রুপ 2 to 4 সার্ভিংস, আরেকদিকে রয়েছে ভেজিটেবল গ্রুপ 3 to 5 সার্ভিংস। এর পরের ধাপে রয়েছে, একদিকে রয়েছে মিট, পোলট্রি, ফিশ, ড্রাই বিনস, এগস অ্যান্ড নাটস গ্রুপ 2 to 3 সার্ভিংস। আরেকদিকে রয়েছে মিল্ক, ইয়োগার্ট অ্যান্ড চিজ গ্রুপ 2 to 3 সার্ভিংস। পিরামিডের সবার উপরের ধাপে রয়েছে ফ্যাটস, অয়েলস অ্যান্ড সুইটস ইউজ sparingly. পৃষ্ঠা 22। সি, শাকসবজির বিনিময়, 45 গ্রাম আলু সমান 175 গ্রাম বেগুন সমান 60 গ্রাম বিন। দুগ্ধজাত খাদ্য বিনিময়, 100 ml দুধ সমান 50 গ্রাম ছানা সমান 50 গ্রাম দই। মাংসজাত খাদ্য, একটি সেদ্ধ ডিম সমান 30 গ্রাম মাংস সমান 30 গ্রাম বড় মাছ। ফ্যাট জাতীয় খাদ্য বিনিময়, ঘি, মাখন 15 গ্রাম সমান 20 গ্রাম কাজু সমান 11 ml সর্ষের তেল সমান 30 গ্রাম নারকেল, চিনি 1 চামচ চিনি সমান 1.5 চা চামচ গুড়। ডাল জাতীয় খাদ্য বিনিময়, 30 গ্রাম ছোলার ডাল সমান 30 গ্রাম রাজমা সমান 30 গ্রাম মুসুর ডাল সমান 30 গ্রাম কাবলি ছোলা, 30 গ্রাম ছাতু সমান 30 গ্রাম কড়াই ডাল। অর্থাৎ পরিবারের সব সদস্যদের বয়স, লিঙ্গ, কাজের ধরন, ব্যক্তিগত পছন্দ, ধর্মীয় উৎসব, রোগ ব্যাধি প্রভৃতি বিবেচনা করে সুস্বাদু ও পুষ্টিকর আহার্য পরিকল্পনা করা
এবং স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা ও সেই খাদ্য উদরস্থ করা অবধি রক্ষণ করার পরিকল্পনা করা উচিত। পুষ্টিকর খাদ্য এবং অনুপূরক খাদ্য প্রদান সম্পর্কে বিভিন্ন কর্মসূচি সম্বন্ধে বলো। 1980 সালের ডক্টর সি গোপালন NFI ব্র্যাকেটে নিউট্রিশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ব্র্যাকেট ক্লোজ প্রতিষ্ঠা করেন। খাদ্য ও পুষ্টি সম্বন্ধে গবেষণার জন্য হায়দ্রাবাদ প্রতিষ্ঠিত হয় NIN ব্র্যাকেটে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ব্র্যাকেট ক্লোজ নামক গবেষণাগার। 1950 সালে CFTRI সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয় মহীশূরে। পৃষ্ঠা 23। NSI বা নিউট্রিশন সোসাইটি অফ ইন্ডিয়া পুষ্টিবিজ্ঞানের মূল প্রযুক্তি বিষয়ক সর্বাধুনিক ফলের দিকে দৃষ্টি দেয়। অনুপূরক খাদ্যের ঘাটতি পূরণের জন্য সরকার থেকে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ব্র্যাকেটে ICDS এবং দ্বিপ্রাহরিক খাদ্য পরিকল্পনা ব্র্যাকেটে MDM ব্র্যাকেট ক্লোজ এই দুটি প্রকল্প চালু হয়েছে, যার বিস্তার গ্রাম, শহর ও উপজাতি অঞ্চল জুড়ে। এটি 1975 সালে চালু হয় এবং শিশুর সম্পূর্ণ পুষ্টির জন্য দ্বিপ্রাহরিক খাদ্য পরিকল্পনা করা হয়, যা তারা শিশু বিকাশ কেন্দ্রে বা স্কুলে এসে গ্রহণ করবে। প্রথম 6 থেকে 12 বছরের শিশুদের এই খাবার প্রদানের ব্যবস্থা হলেও বর্তমানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এই খাদ্য বিতরণ করা হয়। এখানে রান্না করা খাবারই কেবলমাত্র দেওয়া হয়। বিশেষ পুষ্টির পরিকল্পনা প্রথম করা হয় 1971 সালে এবং ফলিত পুষ্ট প্রকল্প প্রবর্তিত হয় 1960 সালে, যেখানে 52 দিন খাবারের পরিকল্পনা করা হয়। অনুপূরক খাদ্য দেবার পরিকল্পনা আছে বছরে 300 দিন। এখানে গর্ভবতী ও প্রসূতিদেরও এই প্রকল্পের অধীনে আনা হয়েছে। দ্বিপ্রাহরিক খাদ্য পরিকল্পনায় দিনে প্রত্যেকের জন্য 4 টাকা 50 পয়সা বরাদ্দ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর জ্বর ও ডায়রিয়ার চিকিৎসা করা হয়। একে রেফারেল সার্ভিস বলা হয়। প্রশ্ন 9। কোন দিন জাতীয় পুষ্টি দিবস ও কখন জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়? প্রতি বছর জাতীয় পুষ্টি দিবস পালন করা হয় 16ই অক্টোবর এবং জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় 1 থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রশ্ন 10। বিশেষ পুষ্টি পরিকল্পনা বা SNP কাজগুলি লেখো। SNPর পুরো কথাটি হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। 1970 সালে সমাজ কল্যাণ মন্ত্রকের অধীনে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তীকালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাজ্য সরকারের অধীনে তার ন্যূনতম চাহিদা প্রকল্পের আওতায় আসে। 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েরা যারা BPL ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং শহরাঞ্চলের বস্তিতে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ব্র্যাকেটে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম দিনাজপুরের কিছু অঞ্চল বা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকে, তারাও এই প্রকল্পের আওতাধীন। শিশুরা দৈনিক 300 কিলো ক্যালোরি শক্তি ও 10 থেকে 12 গ্রাম প্রোটিনযুক্ত খাদ্য এই প্রকল্পের মাধ্যমে পায়। স্তন্যদাত্রী ও গর্ভবতী মায়েরা পায় 500 কিলো ক্যালোরি শক্তি ও 25 গ্রাম প্রোটিন খাদ্য। এইভাবে বছরে 300 দিন অনুপূরক খাদ্য কম ওজনের শিশু ও মায়েরা লাভ করে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের থেকে রাজ্য সরকার এর যাবতীয় ভার বহন করছে এবং এটিকে বর্তমানে সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের সঙ্গে মিলিত করা হয়েছে। এই প্রকল্পে প্রোটিন ও কার্বোহাইড্রেটের যোগান দিতে গুঁড়ো দুধ, পুষ্টিকর পাউরুটি, স্থানীয় দানাশস্য, ডাল ইত্যাদি দেওয়া হয়। এছাড়া ভিটামিন A, C ব্র্যাকেটে ক্যাপসুল, লোহা ও ফলিক অ্যাসিডের বড়ি প্রয়োজন। এছাড়া মাল্টিভিটামিনের বড়িও দেওয়া হয়।
পৃষ্ঠা 24। প্রশ্ন 11, সরকার পরিচালিত মধ্যাহ্নকালীন আহার প্রকল্প সম্বন্ধে লেখো। উত্তর, ভারত সরকার জাতীয় মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষা কমিটির অনুমোদনে 1961 সালে এই প্রকল্প শুরু করেন গ্রাম ও শহরের কর্পোরেশন স্কুলে। গরিব ঘরের ছেলেমেয়েরা অনেকেই পড়া ছেড়ে দেয় অর্থনৈতিক কারণে, তাই মধ্যাহ্নকালীন আহারের মিড ডে মিল ব্যবস্থা করা হয়। তারা যাতে দুপুরের খাবারের আকর্ষণে বিদ্যালয়ে আসে ও কিছু শিক্ষা প্রাপ্ত হয়। এই প্রকল্পের আওতায় থাকছে 6 থেকে 12 বছরের শিশুরা। তামিলনাড়ু এই ড্রপ আউটের হার কমাতে সবথেকে বেশি সফল হয়েছে। খাদ্য যা এখানে দেওয়া হয় তা বাড়ির খাবারের অনুপূরক মাত্র। দৈনিক ক্যালোরি চাহিদা 33% এবং প্রোটিন চাহিদা 50%, যা এই ধরনের অনুপূরক খাদ্য থেকে পাওয়া যায়। প্রথমে কেয়ার নামে আন্তর্জাতিক এনজিওর খাদ্য সহায়তায় ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এটি শুরু করে। আজ সমস্ত রাজ্যগুলিতে 5 থেকে 14 বছরের প্রায় 4 কোটি ছাত্রছাত্রী উপকৃত। এখন কোনো কোনো স্থানে 2.5 থেকে 5 বছর বয়সী প্রাক বিদ্যালয়ের শিশুদের আইসিডিএস প্রকল্পের মাধ্যমে মিড ডে মিল দেওয়া শুরু হয়েছে বছরে 250 দিন। পশ্চিমবঙ্গের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে দুপুরের টিফিনে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। সেজন্য এই প্রকল্পটি স্কুল লাঞ্চ প্রোগ্রাম নামেও পরিচিত। প্রশ্ন 12, মিড ডে মিলের উদ্দেশ্য ও সমস্যা কি কি? মিড ডে মিলে কী ধরনের খাবার দেওয়া হবে? উত্তর, জাতীয় বিদ্যালয় স্বাস্থ্য কমিটির অনুমোদনে এই প্রকল্পটি 1961 সালে চালু হয়। এর উদ্দেশ্য হল 1. দরিদ্র শিশুদের 6 থেকে 12 বছর অপুষ্টি দূর করা। 2. স্কুল ড্রপ আউট, যারা অর্থনৈতিক কারণে বিদ্যালয় মাঝপথেই ছেড়ে দেয় তাদের ফিরিয়ে নিয়ে আসা। 3. যারা স্কুলে পড়েনি এই সুযোগে তার পুষ্টিবর্ধন ও শিক্ষাদান। এর সমস্যাগুলি হলো: এ. খাদ্যের বরাদ্দের জন্য অর্থের সবসময় সংকুলান না হওয়া। বি. সব বিদ্যালয়ে রান্নার পর্যাপ্ত জায়গা না থাকা। সি. স্বাস্থ্যসম্মত উপায়ে সবসময় রান্না হয় না, কাজেই মাঝে মাঝে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। ডি. বরাদ্দ খাদ্য চুরি হওয়া। যে ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হয় মিড ডে মিলের জন্য তা হলো: দানাশস্য, চাল, গম, সুজি, বাজরা 75 গ্রাম, মাথাপিছু ডাল 30 গ্রাম, মাথাপিছু শাক 30 গ্রাম, অন্য সবজি আলু, গাজর, কুমড়ো 30 গ্রাম, মাথাপিছু তেল 8 গ্রাম। মাথাপিছু এই খাদ্য দিয়ে এক এক দিন এক এক রকম রান্না করা হয়। সাধারণত সপ্তাহে একদিন ডিমের ঝোল দেওয়া হয়। খিচুড়ি, ভাত, ডাল, তরকারি, ডালিয়ার খিচুড়ি, সুজির হালুয়া, ইডলি ইত্যাদি দেওয়া হয়। পৃষ্ঠা 25। এখন শহরাঞ্চলে রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে 10ম শ্রেণী অবধি এবং আইসিডিএস প্রকল্পে প্রাক বিদ্যালয় শিশুদেরও মিড ডে মিল দেওয়া হচ্ছে। এই প্রকল্পের বিরাট সাফল্য এসেছে। অনেক বাচ্চারাই এখন বিদ্যালয়ে আসছে। বছরে 250 দিন এই প্রকল্পে খাদ্য দিতে হবে। স্থানীয় সহজলভ্য খাদ্যবস্তু সংগ্রহ করতে হবে পুষ্টিমান বজায় রেখে। দৈনিক মাথাপিছু যে অর্থ খাদ্যের জন্য বরাদ্দ তা বাড়াতে পারলে আরও উচ্চমানের সুস্বাদু খাদ্য দেওয়া যাবে। রাঁধুনিকে স্বাস্থ্যসম্মত উপায়ে রন্ধন শিক্ষা দিতে হবে। প্রশ্ন 13, খাদ্য পরিকল্পনা করার সময় খাদ্যের তালিকায় কি কি বিষয় বিবেচ্য? উত্তর, খাদ্য পরিকল্পনার সময় বিবেচ্য বিষয়গুলি হল: 1. রন্ধনের দক্ষতা ও বিভিন্ন ধরনের খাদ্য ব্যবহার করে খাদ্যে বৈচিত্র্য আনতে হবে। 2. পুষ্টির উপাদান ও ক্যালোরির চাহিদা ICMR এর সুপারিশ 3RAD অনুযায়ী। 3. দানাশস্য ও ডালের প্রোটিনের অনুপাত 4:1 হলে ভালো হয়। 4. বিভিন্ন প্রকার ডাল একসঙ্গে মিশিয়ে খেলে এবং ডাল ও রুটি বা ভাত একসঙ্গে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলি একে অপরের পরিপূরক হয়। 5. গোটা দানাশস্য
আটা সেদ্ধ চালের পুষ্টিমূল্য বেশি। 6. ডাল ও সয়াবিন রাতে ভিজিয়ে রেখে জল ফেলে কড়া আঁচে সেদ্ধ করতে হবে। 7. ভিটামিন সি উত্তাপে নষ্ট হয়, ফলে স্যালাড খাওয়া উচিত। ফল টাটকা খাওয়া উচিত। 8. রান্নার পরে সবজি বা ডালের জল ও ভাতের ফ্যান ফেলা অনুচিত, কারণ ভিটামিন বি কমপ্লেক্স নষ্ট হয়ে যায়। 9. 3 ঘন্টা পর পর অল্প কিছু হলেও খাওয়া উচিত। খাদ্য বিনিময়ের কথা মাথায় রেখে খাদ্য পরিকল্পনা করতে হবে। 11. অসুস্থ ব্যক্তিদের জন্য আলাদাভাবে রান্না করতে হবে। ডায়াবেটিস, হৃদরোগী, উচ্চ রক্তচাপমুক্ত রোগী, কিডনি অসুখের, গ্যাস্ট্রিক আলসারের রোগীদের ডাক্তারের নির্দিষ্ট খাদ্য তালিকা অনুযায়ী খাদ্য পরিকল্পনা করতে হবে। মোট শক্তি যাতে কম বা বেশি না হয় তার খেয়াল রাখতে হবে। 12. প্রতিদিন দুধ ও ফল খাবার তালিকায় রাখতে হবে। 13. বয়স্ক লোকের অতিরিক্ত তেল, মশলা, মিষ্টি, চর্বি জাতীয় খাবার চলবে না। 14. প্রসূতি দীর্ঘদিন রোগে ভুগছে, অপারেশনের 14. প্রসূতি দীর্ঘদিন রোগে ভুগছে, অপারেশনের পরে কিছু প্রোটিন ভিটামিন বেশি দিতে হবে। 15. চা কফি বেশিবার খাওয়া যাবে না। 16. খাবার সময় মোটামুটি নির্দিষ্ট থাকবে। প্রশ্ন 14. খাদ্য পরিকল্পনার ফলে কি কি লাভ হয়? উত্তর: খাদ্য পরিকল্পনার ফলে আমাদের প্রভূত লাভ হয়, তা হলো: 1. সুষম খাদ্য গ্রহণ সম্ভব হয়। 2. পূর্ব পরিকল্পনার ফলে খাদ্যে বৈচিত্র্য আসে, ফলে খেতে ভালো লাগে। এর ফলে উৎসেচক ও লোকাল হরমোনগুলি ভালোভাবে কাজ করে, খাবার ভালোভাবে হজম হয় এবং পুষ্টি সম্পন্ন হয়। পৃষ্ঠা 26। 3. সহজলভ্য ও সামর্থ্য অনুযায়ী খাদ্য নির্বাচন করা যায়। 4. ব্যক্তিগত পছন্দ ও ঋতু অনুযায়ী খাদ্য নির্বাচন করা সম্ভব। 5. খাদ্য পরিকল্পনার ফলে সময় ও জ্বালানি সাশ্রয় হয়। 6. তুলনামূলকভাবে অপচয় ও পরিশ্রম কম হয়। 7. পছন্দমতো খাবার ও আহার্য পরিকল্পনার ফলে রান্নায় বৈচিত্র্য আসার জন্য মানসিক তৃপ্তি লাভ হয়, ফলে খাবার গ্রহণে অনিচ্ছাও থাকে না আর খাদ্য ভালোভাবে হজম হয়। 8. সঠিক পুষ্টি লাভ সম্ভব। অনুশীলনী: এ উত্তর লেখো। 1. খাদ্য পরিকল্পনার কয়টি স্তর আছে? বিস্তারিত লেখো। আহার্য পরিকল্পনার উদ্দেশ্য কি? কেন আহার্য পরিকল্পনার দরকার? বাচ্চা ও বয়স্ক লোক কতবার আহার গ্রহণ করবে? খাদ্য পরিকল্পনার ক্ষেত্রে ধর্ম ও সামাজিক অবস্থানের গুরুত্ব লেখো। 6. অনুপূরক খাদ্য কি? সরকার শিশুদের দুপুরের খাবার জন্য কি ব্যবস্থা করেছেন? ঠিক না ভুল? 1. সরকারের শিশুদের জন্য মিড ডে মিলের পরিকল্পনা করেছেন যাতে তারা স্কুলে যায়। 2. ফুড পিরামিডের ওপরের অংশে যে খাদ্যগুলি থাকে তা আমরা বেশি করে গ্রহণ করি। 3. খাদ্য পরিকল্পনার 4টি স্তর আছে। 4. 15% থেকে 20% ফ্যাট সকলের দৈনন্দিন 4 নম্বর 15% থেকে 20% ফ্যাট সকলের দৈনন্দিন খাদ্যে থাকা উচিত। 5 নম্বর বৃদ্ধদের ভিটামিন ও খনিজ লবণ কম দিতে হবে। 6. ভিটামিন এ আছে যেমন খাদ্য শিশুদের রোজ দিতে হবে। রান্না যাতে সুস্বাদু হয় তা
পরিকল্পনায় লক্ষ্য রাখতে হবে। 8. পরিবারের আয় অনুযায়ী খাদ্য পরিকল্পনা করতে হবে।